নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ২৯। বন্ধ দরজার ভেতরে মাহি মেঝেতে বসে হাউমাউ করে কাঁদছে। চোখ লাল হয়ে গেছে তার, চুল এলোমেলো, শ্বাস প্রশ্বাস ভারী। কোনোভাবে আদিলকে ভুলতে পারছে না সে। ভুলবেই বা কিভাবে? মানুষটা তো তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। ছোট ছোট কত স্বপ্ন ছিল আদিলের সাথে একটা ছোট্ট সংসার হবে, কিন্তু সেই অমূল্য স্বপ্নগুলো যেন একে একে ভেঙে ধুলো হয়ে গেছে। কারণ যাকে সে নিজের সবকিছু ভেবে বসেছিল, সেই মানুষটার জীবনে অন্য কেউ আছে যাকে সে একদিন নিজের অর্ধাঙ্গিনী করে নেবে। এই সত্যটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। মাহি মাথা নিচু করে বসে থাকে। হঠাৎ দুহাত দিয়ে নিজের মাথা শক্ত করে চেপে ধরে, যেন স্মৃতিগুলোকে জোর করে থামাতে চাইছে, কিন্তু তাতে লাভ হয় না। উল্টো সেই দৃশ্যগুলো আরো স্পষ্ট হয়ে ফিরে আসে। আদিলের সঙ্গে মৌরির সেই মুহূর্তটা, আদিলের হাত ধরে হাঁটা, তার দিকে ঝুঁকে থাকা, তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা। চোখ বন্ধ করলেই সব আবার চোখের সামনে ভেসে ওঠে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। সে হঠাৎই কান্নার ভেতর বলতে শুরু করে, আপনি আমার কেন হলেন না আদিল ভাইয়া? আমি তো আপনাকে পাগলের মতো ভালোবাসি। আপনি চাইলে আমার হয়ে থাকতে পারতেন না? আমি তো আপনার কাছে বেশি কিছু চাইনি, ভালোবাসা পর্যন্ত চাইনি। শুধু আপনার নামের পাশে আমার নামটা বেঁধে দিতেন, এতটুকুই তো চেয়েছিলাম, কিন্তু আপনি সেটাও দিলেন না আমায়। তার গলা ভেঙে আসতে, মুখ থেকে শব্দ বের হতে কষ্ট হয়। তবু সে বলে, আপনি এত স্বার্থপর কেন? কেন আমার বুক ফাটা চিৎকার শুনতে পান না? আমি যে প্রতিটি নামাজে আপনাকে চেয়েছি, প্রতিটা মোনাজাতে আপনার নাম নিয়েছি, এভাবে কি কাউকে ভুলে থাকা যায়? আপনাকে ভালোবাসা কি আমার পাপ হয়ে গেল? আপনি তো বলতেন ভালোবাসা কোনো পাপ নয়, তাহলে আমার বেলা এত নিষ্ঠুর হলেন কেন? একটু আপন করে নিলে কি এমন ক্ষতি হয়ে যেত? তার শ্বাসরুদ্ধ হয়ে আসছে, মনে হচ্ছে বুকের ভেতর বাতাস আটকে গেছে। তবুও কান্না থামছে না। রুমের চার দেওয়ালের ভেতর তার কণ্ঠ প্রতিধ্বনি হয়ে ফিরছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, চোখে অদ্ভুত এক ভাঙা উন্মাদনা। সে আদিলের দেওয়া প্রতিটি জিনিস এক এক করে ছুঁড়ে ফেলতে লাগলো। সব জিনিস এলোমেলো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়লো। কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, লাগবে না আপনার দেওয়া কোনো গিফট। যেখানে এত করে চেয়েও আপনাকেই পেলাম না, সেখানে এই জিনিসগুলো দিয়ে আমি কি করব? চাই না এসব। আমার শুধু আপনাকেই চাই, শুধু আপনাকে। তার কণ্ঠ ভেঙে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে, কিন্তু এই কান্না, এই চিৎকার সবকিছু আটকে আছে ওই চারটা দেওয়ালের ভেতরেই। কারণ তার রূপ সাউন্ড প্রুফ, বাইরের কেউ তার বুক ছিঁড়ে যাওয়া চিৎকার শুনতে পায় না। কেউ জানে না নিজের ভালোবাসাকে হারানোর যন্ত্রণায় মাহি ভেতরে ভেতরে কিভাবে ভেঙে যাচ্ছে। কেউ দেখে না একটা মেয়ের হৃদয় ধীরে ধীরে উন্মাদনার কিনারায় পৌঁছে যাচ্ছে। শুধু রুমের নিঃশব্দ দেওয়ালগুলোই সাক্ষী হয়ে থাকে তার অসহায় ভালোবাসার। থাকবো না আমি আপনাকে ছাড়া, পারবো না আমি আপনিহীনা বেঁচে থাকতে। হারিয়ে যাব আমি, অনেক দূরে হারিয়ে যাব। আপনি চাইলেও আর কোনোদিন আমাকে ফিরিয়ে আনতে পারবেন না। একদিন আমাকে এক নজর দেখার জন্য আপনি পাগলের মতো ছটফট করবেন, কিন্তু তখন আমি আর ফিরবো না। তখন হয়তো বুঝবেন আমি কতটা আপনাকে ভালোবেসেছিলাম। এই স্বার্থপর পৃথিবী আমার জন্য নয়। এই পৃথিবীর মানুষগুলো শুধু নিজের কথাই ভাবে। এমনকি আপনিও নিজের জন্য সুখ খুঁজে আমাকে পাহাড় সমান দুঃখ দিলেন। একটাবারও ভাবলেন না আমি সেই দুঃখ বহন করতে পারবো না। তাই আজ আমি চিরদিনের জন্য আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছি, ফিরবো না আর কোনোদিন। কথাগুলো বলতে বলতে মাহির কণ্ঠ ভেঙে যাচ্ছিল। বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের কষ্ট যেন আজ আর থামতে চাইছে না। সে পাগলের মতো কাঁদতে থাকে। তার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আসে। চোখ দুটো ফুলে গেছে অবিরাম কান্নায়, ঠোঁট কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। মনের ভেতরে জমে থাকা না পাওয়া ভালোবাসার তীব্র যন্ত্রণা তাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এতদিন সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে, হাসি মুখে সব সহ্য করেছে, কিন্তু আজ আর পারছে না। দেওয়ালে টানানো আদিলের হাসি মাখা ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনাকে মুক্তি দিয়ে গেলাম আমার না হওয়া মহারাজ। আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন, কিন্তু আমি আপনিহীনা নিঃশ্বাসও নিতে পারবো না। আপনাকে অন্য কারো হয়ে যেতে দেখার মতো ধৈর্য আমার নেই। এতটা সহনশীলতা নিয়ে আমি জন্মাইনি। মৃত্যুর আগেও একটা কথাই বলতে চাই, আমি আজও আপনাকে অসম্ভব ভালোবাসি। তার গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে থাকে। প্রতিটি অশ্রুবিন্দু যেন তার হৃদয়ের গভীর ক্ষতের কথা বলছে। মাহি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, দ্রুত ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে যায়। ওয়ার্ড্রোব খুলে একের পর এক কাপড় এলোমেলো করতে থাকে।
তারপর আলমারি, তারপর ক্যাবিনেট, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে তার হাতে আসে একটা শাড়ি। শাড়িটা হাতে নিয়ে সে স্থির হয়ে যায়। এটা সেই শাড়ি যেটা একদিন আদিল তাকে মেলা থেকে কিনে নিজের হাতে দিয়েছিল। সেই দিনের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কাপা হাতে শাড়িটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলল, আপনাকে তো পেলাম না আদিল ভাইয়া, কিন্তু আপনার দেওয়া ভালোবাসার শেষ চিহ্নটা সঙ্গে নিয়ে আমি হারিয়ে যাব। হয়তো আপনি কোনোদিনও বুঝবেন না আমি আপনাকে কতটা ভয়ঙ্করভাবে ভালোবাসি। তার চোখ থেকে অঝরে পানি ঝরছে, তবু সে থামে না। ধীরে ধীরে বিছানার উপর উঠে দাঁড়ায় মাহি, কিন্তু সিলিং ফ্যানের নাগাল পায় না। চারিদিকে তাকে একটা ভ্যানিটি স্টুল টেনে আনে, সেটাকে বিছানার উপর রেখে তার উপর উঠে দাঁড়ায়। তার হাত কাঁপছে, বুক দ্রুত ওঠানামা করছে, তবু সে শাড়িটা সিলিং ফ্যানের সঙ্গে বাঁধতে শুরু করে। কাঁপা কাঁপা আঙুলে গেট দিতে দিতে তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, তবু অশ্রু থামছেই না। শেষবারের মতো সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয় মাহি। সে কোনোদিন এমন ভয়ঙ্কর কাজ করতে চায়নি, তবে আজ সে ব্যর্থ। অনেক চেষ্টা করেছে নিজেকে সামলাতে, কিন্তু পারেনি। সে গভীর শ্বাস নিয়ে বলল, লাল শাড়ি পরে আপনার বউ হওয়ার তীব্র ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি ভাগ্যের কাছে হেরে গেলাম। তাই তো সাদা কাফন পরে আপনাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে গেলাম। মাহি শাড়িটা নিজের গলায় শক্ত করে পেঁচিয়ে নিল। তার চোখে তখন আর কোনো আলো নেই, শুধু অসীম ক্লান্তি আর ভাঙা স্বপ্নের ছায়া। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ভেসে এলো এক হৃদয় বিদারক চিৎকার, মাহু! মাহি রুমে এসেছিল। দরজা বন্ধ দেখে কৌতূহলবশত জানালা দিয়ে উকি দিয়েছিল, কিন্তু ভেতরে যেমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে তা কল্পনাতেও ছিল না। মুহূর্তের মধ্যে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মাহু, এটা তুই কি করছিস? আতঙ্কিত হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। প্লিজ দরজা খোল মাহু! সে আরো জোরে চিৎকার করে উঠল, ভাইয়া তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। অয়ন ভাই, আব্বা, বাবাই, আপনারা কোথায়? তাড়াতাড়ি আসেন। মাহু দরজা আটকে সুইসাইড করতে যাচ্ছে। বাড়ির ভেতর মুহূর্তের মধ্যে হুলস্থুল পড়ে গেল। কিছু সময়ের মধ্যে সবাই দৌড়ে এসে উপস্থিত হলো মাহির রুমের সামনে। অয়ন জানালার দিকে তাকাতেই তার বুকটা যেন ধক করে উঠল। তার প্রাণপ্রিয় ছোট বোন, তার আদরের মাহি সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগাতে যাচ্ছে। অয়ন কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, বোন এটা তুই কি করছিস? অয়নের কণ্ঠ কেঁপে উঠল। চোখের সামনে বোনের এমন মর্মান্তিক ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে তা দুঃস্বপ্নেও ভাবেনি। সে অসহায়ের মতো তাকিয়ে বলল, এমন করিস না বোন, কি হয়েছে তোর? ভাইকে বল। ভাইকে তো সব কথা বলিস, তাহলে কি এমন হলো যার জন্য সুইসাইডের মতো ভয়ঙ্কর ডিসিশন নিয়েছিস? মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সে দরজার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বলল, ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি আর পারছি না। আমি এভাবে আর বাঁচতে পারবো না। আমি আর জিন্দা লাশ হয়ে থাকতে চাই না। আমি একটু শান্তি চাই, আর আমার শান্তি শুধু মৃত্যু দিতে পারবে। তোমরা ভালো থেকো সবাই। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই যেন জমে গেল এই কথা শুনে। হাউমাউ করে কেঁদে উঠল, না না মাহু, তুই এমন কথা বলবি না, প্লিজ দরজা খোল বনু, কেন এমন পাগলামো করছিস? অয়ন তখন দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেছে। নিজের শরীরে সব শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে সে। বোন প্লিজ থাম, এমন জঘন্য কাজ কেন করছিস? তোর কিছু হলে আমরা বাঁচবো কিভাবে বল? দরজাটা খোল না বোন, প্লিজ দরজাটা খোল। মাহির মা সহ বাড়ির সব মহিলারাও কাঁদতে শুরু করেছে। কারো মাথায় ঢুকছে না কি এমন হলো যে তাদের আদরের মেয়েটা এমন সিদ্ধান্ত নিয়েছে। সাজ্জাদ দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই ভাঙতে পারছে না। অয়নের চোখ ঝাপসা হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে সে দেখছে তার প্রাণের বোনটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। বোন, তোর ভাইয়ের খুব কষ্ট হচ্ছে, প্লিজ দরজাটা খোল। তোকে আদিল কিছু বলেছে? বল বোন, কি বলেছে ও? আর মন হাউমাউ করে কাঁদছে। তাদের চোখ লাল হয়ে গেছে, গলা কাঁপছে আতঙ্কে আর অসহায়তায়। কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে দিতে বলল, এই মাহু, তুই আমাদের একা করে কোথায় যেতে চাচ্ছিস? তোকে ভাইয়া বকা দিয়েছে বল না। আমিও ভাইয়াকে অনেক মারবো, তবু এমন পাপ কাজ তুই করিস না। মাহি ধীরে ধীরে চোখ তুলে তাকালো নিজের বাবা মায়ের দিকে। তার চোখে তখন অদ্ভুত এক শূন্যতা। জাহিদ শেখ কাঁপা কাঁপা গলায় বললেন, মা দরজাটা খোলো না। আমাদের একা করে দিয়ে তুমি কোথায় হারিয়ে যেতে চাচ্ছ? তোমার কি আমাদের কথা একবারও মনে পড়ছে না? তোমাকে ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকবো? তার কণ্ঠে ছিল অসহায় বাবার আকুতি। চারদিকে কান্নার শব্দ, ভাঙা ভাঙা অনুনয়।
আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস, কিন্তু মাহির মুখে কোনো কথা নেই। সে আর কারো দিকে তাকালো না, ধীরে ধীরে শাড়িটা নিজের গলায় আরো শক্ত করে পেঁচিয়ে নিল। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কে চিৎকার করে উঠল, মাহি, এমন করিস না। পরের মুহূর্তে মাহি নিজের পা দিয়ে ভ্যানিটি স্টুলটা ধাক্কা দিল। ঠিক তখনই ধাম করে দরজা ভেঙে হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে অয়ন আর সাজ্জাদ। এক সেকেন্ডও দেরি করেনি অয়ন, সে দৌড়ে গিয়ে ঝুলে পড়া মাহিকে দুই হাতে জড়িয়ে ধরে ওপরে তুলে নেয়। সাজ্জাদ তড়িঘড়ি করে গলা থেকে শাড়ির ফাঁস খুলতে লাগলো। কয়েক সেকেন্ডেই সেই মুহূর্তটা যেন সবার কাছে এক যুগের মতো লাগছিল। অবশেষে ফাঁস খুলে যায়। অয়ন জোর করে মাহিকে নিচে নামিয়ে বিছানার উপর বসায়। তারপর নিজের রাগ সামলাতে না পেরে ঠাস ঠাস করে জোরে চড় বসিয়ে দেয় মাহির গালে। তার চোখ লাল, বুক ওঠানামা করছে দ্রুত। কি করতে যাচ্ছিলি তুই? তোর কি একবার আমাদের কথা মনে হলো না? আমরা কি কেউ তোর আপন না? তুই মরে গেলে আমরা বাঁচবো কিভাবে বল? ভাইকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে? মাহি ততক্ষণে ছুটে এসে অয়নের বুকে ঝাপটে পড়ে। পর মুহূর্তে তার বুক থেকে বেরিয়ে আসে ভাঙা অসহায় একটা কান্না, যেন এতক্ষণ ধরে জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসতে চাইছে। আজ তার চোখের অশ্রু কোনোভাবেই বাদ মানছে না। অয়ন শক্ত করে বোনটাকে জড়িয়ে ধরে, তার নিজের বুকও যেন ভেতর থেকে ছিঁড়ে যাচ্ছে। মাথার ভেতর বারবার একই দৃশ্য ঘুরে ফিরে আসছে। তার একটু দেরি হলেই হয়তো আজ ভয়ঙ্কর কিছু ঘটে যেত। তার বুকের ধন, তার আদরের দুই বোন, আর তাদের একজন আজ তার চোখের সামনেই নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিল। কথাগুলো ভাবতেই শরীর ঠান্ডা হয়ে আসে অয়নের। অয়ন আরও শক্ত করে মাহিকে আগলে নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখবে ছোট্ট বোনটাকে। এক হাতে মাহির মাথা চেপে ধরে, অন্য হাতে তার পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয়। মাহি তখনও থামতে পারছে না, বড় বড় শ্বাস নিচ্ছে সে। কাঁদতে কাঁদতে গলার ভেতর কথাগুলো এসে দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক করে কিছু বলতে পারছে না, তার আঙুলগুলো শক্ত করে আঁকড়ে আছে অয়নের শার্ট। কিছুক্ষণ পর হঠাৎ করেই সে ভেঙে পড়া কণ্ঠে বলে ওঠে, ভাইয়া।